প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার আলোচনার বিষয় উপসর্গ। বাংলা ব্যাকরণে এই উপসর্গ বিষয়টিকে অনেকে তোমরা সহজ ভাবো এবং গুরুত্বহীন বলে মনে করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ভাষায় এই উপসর্গের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। তোমরা যদি উপসর্গকে খুব ভালোভাবে শিখে নিতে পারো, তাহলে কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা সহ বিসিএস এর মতো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা ভালো ফলাফল পেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এখন আমরা খুব সহজে উপসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আসি উপসর্গের সংজ্ঞা। যদি কেউ তোমার সামনে অ, নি, অনা, অভি, অঘা এই ধ্বনিগুলো উচ্চারণ করে, তাহলে তার কি কোনো অর্থ তুমি খুঁজে পাবে? উত্তর কি আসবে বলো? নিশ্চয়ই না। অর্থাৎ এই ধ্বনিগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। এরা স্বাধীনভাবে বা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এবার চলো এই ধ্বনিগুলোকে আমরা অন্য শব্দের আগে যুক্ত করে দেখি। ধরো, মর একটি শব্দ, এর আগে উপসর্গটি যুক্ত করে আমরা নতুন এবং অভিনব একটি শব্দ পেলাম, অমর। অর্থাৎ এই অমর শব্দটি দিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ বাক্য আমরা তৈরি করে থাকি। আমরা সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে থাকি। ধরো, সেরকমই একটা বাক্য যদি আমি বলি যে তোমার আমার ভালোবাসা অমর হয়ে থাকবে, এই অমর শব্দটি আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপরে দেখো, পুন, এই পুন শব্দটির আগে নি উপসর্গটি যুক্ত করে আবারও আমরা একটা নতুন শব্দ পেলাম, নিপুণ। তোমরা জানো এই নিপুণ শব্দটিও আমাদের ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। আমরা অনেক সময় এই নিপুণ শব্দটির বাক্যে ব্যবহার করে থাকি। যদি কেউ ভালো কাজ করে, আমরা বলি যে নিপুণ হাতে কাজটি করেছে। হ্যাঁ, নিপুণ দক্ষ কারিগর। হ্যাঁ, এভাবে আমরা বলে থাকি। অর্থাৎ দেখো, উপসর্গ যদিও নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে সে কত অভিনব নতুন 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 শব্দ তৈরি করতে পারে। তারপরে দেখো, বৃষ্টি। বৃষ্টি একটি শব্দ, এর আগে অনা উপসর্গটি যোগ করে আমরা আরো একটি নতুন শব্দ পেলাম, চমৎকার একটি শব্দ পেলাম, অনাবৃষ্টি। এই অনাবৃষ্টি শব্দটিকেও আমরা বিভিন্ন ভাবে বাক্যে ব্যবহার করে থাকি। যেমন, যেখানে বৃষ্টি কম হয় সেখানে আমরা বলে থাকি যে এই এলাকায় অনাবৃষ্টির কারণে ফসল ভালো হলো না বা ফসল নষ্ট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ, নি, অনা, অভি, অঘা এই অব্যয়সূচক ধ্বনি বা শব্দাংশগুলোকেই বলা হয় উপসর্গ। তাই উপসর্গের সংজ্ঞা এভাবে নির্ধারণ করা যায়: যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি অন্য শব্দ বা ক্রিয়ামূলের আগে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। অর্থাৎ উপসর্গের কাজ কি তাহলে হলো? উপসর্গ নতুন শব্দ গঠন করবে এবং নতুন শব্দ গঠন করে শব্দের অর্থের পূর্ণতা দান করবে। পূর্ণতা দানের পাশাপাশি তাছাড়া উপসর্গ কি করে? শব্দের অর্থের পরিবর্তন করে, সম্প্রসারণ করে, সংকোচন ঘটায়। অর্থাৎ বাংলা ভাষায় উপসর্গের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমাদের অনেক বেশি অপরিসীম হয়ে আছে। এগুলো আমরা পরে আলোচনা করব যে কিভাবে শব্দের অর্থের পরিবর্তন করে, সম্প্রসারণ করে, সংকোচন ঘটায়। এবারে আমরা আসি উপসর্গের শ্রেণী বিভাগে।
উপসর্গকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা তৎসম বা সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। এই তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি, খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি, বিদেশি উপসর্গের সংখ্যা অনির্দিষ্ট রয়েছে। এখন আমরা জেনে নিব তৎসম বা সংস্কৃত উপসর্গ কাকে বলে এবং এই উপসর্গের সাথে আমরা পরিচিত হব। তৎসম বা সংস্কৃত উপসর্গ তৎসম বা সংস্কৃত ভাষা থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই যে উপসর্গগুলো বাংলা ভাষায় এসেছে তাই তৎসম উপসর্গ। এই তৎসম উপসর্গের সংখ্যা 20টি আমি পূর্বেই বলেছি। এখন চলো আমরা উপসর্গগুলো দেখে নিই। যেমন প্র, পরা, অপসমনী, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। অর্থাৎ এই উপসর্গগুলোকে তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করতে হবে। যদি তোমরা এভাবে মুখস্থ করে মনে রাখতে না পারো, সেজন্য তোমাদের জন্য আমি আরো একটি সহজ কৌশল আমি অবলম্বন করেছি। অর্থাৎ এই উপসর্গগুলো দিয়ে আমি ছন্দের মাধ্যমে এই উপসর্গগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে তোমরা খুব সহজেই এই উপসর্গগুলো মনে রাখতে পারো। চলো দেখে নিই এই উপসর্গগুলোকে আমি কিভাবে ছন্দের মাধ্যমে প্রকাশ করেছি। নিরাক পড়া অধিপতি, দূর প্রবাসী উৎপত্তি, অব, অনু সমান না, অপি, অভি খারাপ না, আশু, বিনি উপরি। দেখো ছন্দ তৈরি করার খাতিরে আমাকে কিছুটা উপসর্গের পরিবর্তন আনতে হয়েছে। নিরাক পড়া এই শব্দটির মাধ্যমে নির এবং পড়া উপসর্গটি আমি যুক্ত করেছি। অধিপতি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতি উপসর্গ নেই, কিন্তু এই প্রতি উপসর্গটিকে আমি ছন্দ তৈরি করার খাতিরে প্রতি বলেছি। অধি এবং প্রতি দুটো উপসর্গ এখানে রয়েছে। দূর প্রবাসী, দূর এখানে দূর উপসর্গটি রয়েছে, প্র উপসর্গটি রয়েছে, উত উপসর্গটি রয়েছে, অতি উপসর্গটি রয়েছে। তারপরে দেখো অব, অনু সমান, অর্থাৎ সমানটা হচ্ছে সম অর্থে ব্যবহৃত হয়েছে, সম না। অপি, অভি খারাপ না, এই অপ শব্দটি খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে। আশু, বিনি উপরি, তোমরা দেখতে পাচ্ছ আশু, বিনি এখানে যে 4টি উপসর্গ রয়েছে, এই 4টি উপসর্গ তোমরা সংস্কৃতে তো পাবে, আবার তোমরা খাঁটি বাংলা উপসর্গ পাবে। এই যে দেখো উপ, এই উপসর্গটি এখানে রয়েছে এবং রি উপসর্গটি উপরি, উপরি স্বর্গটি এখানে রয়েছে। এবারে চলো আমরা খাঁটি বাংলা উপসর্গ দেখে নিই। আর্যদের আগমনের পূর্বে এদেশবাসীর ভাষা থেকে যেসব উপসর্গ এসেছে তাদেরকে দেশি বা খাঁটি বাংলা উপসর্গ বলে। খাঁটি বাংলা উপসর্গ সাধারণত খাঁটি বাংলা শব্দের আগে যুক্ত হয়ে থাকে। আমি পূর্বেই বলেছিলাম যে খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি। এখন আমরা এই 21টি উপসর্গ দেখে নিব। যেমন ধরো অ, আ, আর, অজ, অনা, আন, আব, উন, উ, অঘা, কদ, বি, ভর, রাম, ইতি, স, সা, সু, হা, নি, পাতি। তোমরা উপসর্গগুলো আবারও বলছি যে উপসর্গগুলো তোমরা শিখে মনে রাখার চেষ্টা করবে। যদি এভাবে তোমরা পরপর না শিখতে পারো, সেজন্য আমি এখানে এই খাঁটি বাংলা উপসর্গকেও মনে রাখার আরো একটি সহজ কৌশল তোমাদের জন্য আমি এখানে তৈরি করেছি, যে সেগুলো তোমরা একটু দেখে নাও। দেখো প্রিয়, আশু, বিনি, তোমাদের বলেছিলাম যে এই 4টা উপসর্গ তোমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ পাবে, আবার খাঁটি বাংলা উপসর্গ পাবে। প্রিয়, আশু, বিনি
অঘারাম, আনোয়ার ও কুপতি আবুকে ডেকে আনো। বলে দাও অনুভর শশা হারাম ইতি অ। অর্থাৎ ছন্দ তৈরি করার খাতিরে আমাকে এভাবে তৈরি করতে হয়েছে। অঘারাম তোমরা দেখতে পাচ্ছ, অঘা রাম দুটো উপসর্গ এখানে রয়েছে। আনোয়ার, আনোয়ার উপসর্গের ভিতরে অনা এবং আর উপসর্গ রয়েছে। কু, এখানে কু এবং পাতিকে আমি এখানে পতি বলেছি। ছন্দ তৈরি করার খাতিরে আমাকে এটা তৈরি করতে হয়েছে। আবকে আমি আবু 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 হিসাবে আমি চিহ্নিত করেছি। ডেকে আন, এখানে দেখতে পাচ্ছ আন উপসর্গ রয়েছে। বলে দাও উনো, দেখো উনো, ভর স সা, তারপরে দেখো হা হা রাম, হ্যাঁ ইতি অ। এভাবে করে আমি, তোমরা যাতে খুব সহজেই এই উপসর্গগুলো মনে রাখতে পারো সেজন্য আমি এই কৌশলটা অবলম্বন করেছি। তোমরা এই কৌশলটা অবলম্বন করে খুব সহজেই খাঁটি বাংলা উপসর্গগুলোকে মনে রাখতে পারবে। তারপরে আমি তোমাদের আরো যে চারটা উপসর্গ নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ খুঁজে পাবে, এই চারটার উপসর্গের দেখা পাবে, সেগুলো আমি আলাদা করে চিহ্নিত করে দিয়েছি। তোমরা এই চারটা খুব ভালোভাবে মনে রাখবে। এবারে আমরা আসি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের সংজ্ঞা হবে এভাবে: বিদেশি ভাষা থেকে যেসব উপসর্গ এসেছে তাদেরকে বিদেশি উপসর্গ বলে। বিদেশি উপসর্গগুলো আমরা দেখব এখন নিম্নরূপ: আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ, হিন্দি উপসর্গ। আরবি উপসর্গগুলো আমরা দেখি: আম, খাস, লা, গড়। ফার্সি উপসর্গ কার, দর, নিম, না, ফি, বর, বে, বদ, ব, কম। ইংরেজি উপসর্গগুলো দেখি চলো: ফুল, হাফ, হেড, সা। হিন্দি উপসর্গ হর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি উপসর্গ থেকে যে প্রশ্নটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা সম্পর্কে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ এই প্রশ্নটা বোর্ডের পরীক্ষা সহ কলেজ পরীক্ষায় বারবারই কিন্তু এই প্রশ্নটা আসে। উপসর্গ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এটা অনেক বেশি আসে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। চলো আমরা প্রশ্নটা বিস্তারিত বুঝে নেই। উপসর্গ হচ্ছে এমন কতগুলো বর্ণ বা বর্ণের সমষ্টি যেগুলো ধাতু কিংবা শব্দের পূর্বে বসে সাধিত শব্দটির অর্থের পরিবর্তন সাধন করে কিংবা নতুন শব্দ গঠন করে। তোমরা এখানে দেখো যে সাধিত শব্দটির, সাধিত শব্দ আবার কি অনেকেই তোমরা না বুঝতে পারো, অর্থাৎ একটা শব্দের সাথে উপসর্গ যুক্ত করার ফলে যে নতুন শব্দটি আমরা পেয়ে থাকি সেই শব্দটিকেই মূলত আমরা সাধিত শব্দটি বলি। অর্থাৎ উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দটির অর্থের পরিবর্তন সাধন করে। আর উপসর্গের কাজ তোমাদের তো বলেছি যে নতুন শব্দ গঠন করে শব্দের অর্থের পরিপূর্ণতা দান করে এবং শব্দকে বৈচিত্র্যতা দান করে থাকে। এখানে আমি ওই চারটা উপসর্গই দিয়েছি, অ, আ, সু, বি, নি ইত্যাদি। এখানে 5টি উপসর্গ আছে। তারপরে দেখো উপসর্গের অর্থদ্যোতকতাকে এভাবে আলোচনা করেছি: উপসর্গগুলো মূলত অব্যয় শ্রেণীর, তাই সাধারণভাবে এদের কোনো নিজস্ব অর্থ থাকে না। তবে ধাতু বা নাম শব্দের সঙ্গে যুক্ত হলেই আশ্রিত শব্দটিকে অবলম্বন করে এরা বিশেষ অর্থ প্রকাশ করতে পারে। উপসর্গের এই বিশেষ ক্ষমতাকেই বলা হয় অর্থদ্যোতকতা। আমি শুরুতেই কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে উপসর্গ শব্দের সাথে উপসর্গ যুক্ত হয়ে
কিভাবে নতুন শব্দ তৈরি করে এবং বিশেষ অর্থ প্রকাশ করে। এই বিশেষ অর্থ প্রকাশ করার ক্ষমতাকেই বলা হয় অর্থদ্যোতকতা। যেমন ধরো, কার একটি শব্দ, এর সঙ্গে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হতে পারে। তোমরা দেখো এখানে উপসর্গগুলো আমি লিখেছি। মূল শব্দ কারটাকে ব্যবহার করেছি। মূল শব্দ কারের সাথে উপসর্গগুলো যুক্ত হয়ে অনেক অনেক নতুন শব্দ তৈরি করেছে এবং প্রতিটা শব্দের অর্থ কিন্তু ভিন্ন। ধরো, কার একটি শব্দ, এর আগে আমি প্র উপসর্গটি যুক্ত করে আমি নতুন শব্দ পেলাম প্রকার। আবারও কার শব্দটির সাথে আমি উপসর্গটি যুক্ত করে আমি আরো একটি অভিনব শব্দ পেলাম উপকার। দেখো, প্রকার এবং উপকার দুটো শব্দের অর্থ কিন্তু ভিন্ন। অর্থাৎ এখানে উপসর্গের কাজ কি হলো? উপসর্গ শব্দের সাথে যুক্ত হয়ে প্রতিটা শব্দের অর্থটাকে বৈচিত্র্যতা দান করেছে। তারপরে আবার দেখো, কার শব্দটির পূর্বে অধি উপসর্গটি যুক্ত হয়ে আরো একটি চমৎকার শব্দ তৈরি হলো অধিকার। তারপরে শেষে একটি লক্ষ্য করো, কার শব্দটির পূর্বে প্রতি উপসর্গটি যুক্ত করার ফলে আমরা আরো একটি নতুন শব্দ পেয়ে গেলাম প্রতিকার। উপরের সাধিত শব্দগুলো থেকে প্র, উপ, প্র, উপ, অধি, প্রতি এই উপসর্গগুলো আলাদা করলে এদের কোনো অর্থ পাওয়া যাবে না। কিন্তু কার শব্দের পূর্বে যুক্ত হয়ে উপসর্গগুলো নানা অর্থ বৈচিত্র্য দান করেছে, সেটা তোমাদের আমি কিন্তু একটু আগেই তোমাদের বলেছি। এভাবে উপসর্গ অন্য কোনো শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে। আর উপসর্গের এই বিশেষ ক্ষমতাকেই, বিশেষ বৈশিষ্ট্যকেই বলা হয় অর্থদ্যোতকতা। এজন্যই আমরা বলি যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ কোনো পদের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। যখনই অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয় তখনই সে নতুন নতুন অনেক অর্থ তৈরি করতে সক্ষম হয়। এজন্যই বলা হয় কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন দেখো, এই প্রশ্নটি একটু অংশ যে আমি বলেছিলাম যে সম্প্রসারিত হয়, সংকুচিত হয়, নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি কিভাবে তৈরি করে, এখন আমরা সেগুলো দেখে নিই। শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হলে শব্দের 5 ধরনের পরিবর্তন ঘটে। যেমন 1 নাম্বারটা দেখো, নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়। যেমন ছায়া, এই ছায়া থেকে, এই শব্দটি থেকে প্রচ্ছায়া, ছায়া থেকে প্রচ্ছায়া অর্থাৎ প্র উপসর্গটি যুক্ত হওয়ার ফলে এই ছায়া শব্দটা নতুন কোন শব্দের সৃষ্টি করলো প্রচ্ছায়া। তারপর দ্বিতীয়টি লক্ষ্য করো, শব্দের অর্থ পরিপূর্ণ হয়। যেমন পুষ্টি থেকে পরিপুষ্ট, অর্থাৎ পরি উপসর্গটা যুক্ত করার ফলে আমরা শব্দের অর্থটা, এই পুষ্টি শব্দটাকে আমরা পরিপূর্ণ অর্থ হিসাবে পেলাম পরিপুষ্ট। তৃতীয়টা লক্ষ্য করো, শব্দের অর্থ সম্প্রসারিত হয়। কিভাবে হয় দেখো, যেমন তাপ থেকে প্রতাপ, আমরা প্র উপসর্গটি পেয়েছিলাম, তোমরা লক্ষ্য করেছো যে আমরা সংস্কৃত বা তৎসম সব উপসর্গে আমরা প্র উপসর্গটি আমরা পেয়েছিলাম। তারপরে চতুর্থটি দেখো, শব্দের অর্থ সংকুচিত হয়। যেমন রাজি থেকে নিম রাজি, এই নিম, এই উপসর্গটি বিদেশি উপসর্গ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে রাজি থেকে কিভাবে নিম রাজি হয় এবং অর্থটা সংকুচিত হয়ে গেল। তারপরে দেখো 5 নাম্বারটা দেখো, যে শব্দের অর্থ পরিবর্তিত হয়। যেমন কথা থেকে উপকথা। এভাবেই করে আমরা, ধরো এই প্রশ্নের উত্তরটা আমি সাজিয়েছি,
তোমরা যদি এভাবে করে এই প্রশ্নের উত্তরটা তোমরা পরীক্ষার খাতায় লিখে দিতে পারো, তবে আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে এই প্রশ্নের যে মান সেটা 5 নাম্বার। তোমরা 5-এর মধ্যে অবশ্যই 5 নাম্বার তোমরা পেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো, আমি যখন ক্লাস নিয়েছি তখন প্রশ্ন তোমরা করেছিলে যে মিস এই টপিকসটা থেকে প্রশ্ন কেমন করে আসবে। সেজন্য তোমরা যাতে খুব সহজেই ধরতে পারো সেজন্য আমি প্রশ্ন দিয়েই উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। আমি আরেকটা প্রশ্নের আলোচনা করছি, দেখো। নিচের উপসর্গ যোগে শব্দ গঠন করো এবং বাক্য রচনা করো, যে কোনো 6টি। আগের প্রশ্নটিও পরীক্ষাতে আসে এবং এই প্রশ্ন এভাবে করেও বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবং আমাদের কলেজ পরীক্ষাতেও এভাবে করে প্রশ্ন আসতে পারে। দেখো, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে এসেছে। এখানে কয়েকটি উপসর্গ দেয়া আছে, যেমন প্র, পরা, অনু, পরি, প্রতি, অভি, উপ, নি। এখন আমাদের কাজ কি হবে বলতো? এই উপসর্গ যোগে আমরা শব্দের সাথে উপসর্গ যুক্ত করব, তারপর আমরা নতুন শব্দকে সৃষ্টি করব, এই নতুন শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করব। ধরো হার, হার শব্দটির সাথে আমি প্র উপসর্গটি যুক্ত করে আমি নতুন একটা শব্দ পেলাম, প্রহার। এই প্রহার দিয়ে এখন আমরা বাক্য রচনা করব। ঘুষখোরকে প্রহার করো। প্রহার অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো। প্রহার অর্থ কাউকে মারা বা পিটানো। তারপর দেখো পরাজয়, দেখো জয়ের পূর্বে পরা উপসর্গটি যুক্ত করে আমরা নতুন অভিনব শব্দ পেলাম, পরাজয়। এই পরাজয় শব্দটি দিয়ে আমরা বাক্য রচনা করব। শত বিপদ থাকলেও জীবনে পরাজয় স্বীকার করতে নেই। আমরা জানি যে আমাদের জীবন কিন্তু কণ্টকাকীর্ণ, কুসুম শয্যা নয়। এই জীবনে নানা ঘাত প্রতিঘাত, নানা বিপদ, অনেক কিছু আমাদের জীবনে আসতে পারে, কিন্তু সকল বিপদকে আমরা পায়ে দুমড়ে মুচড়ে ঠেলে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। তখনই আমরা জীবনের সার্থকতা খুঁজে পাবো। হ্যাঁ, তারপরে দেখো বাদ, বাদের আগে আমি অনু উপসর্গটি যুক্ত করে নতুন শব্দ পেলাম, অনুবাদ। এই অনুবাদ শব্দটি দিয়ে আমরা বাক্য রচনা করব। কেবল বাংলা অনুবাদই পারে আমাদের জ্ঞানের সীমা সহজে প্রসারিত করতে। যে তোমরা জানো যে বাংলা ভাষা সমৃদ্ধ ভাষা। যদি আমরা অন্য কোনো ভাষাকে আত্মস্থ করতে চাই, অন্য কোনো ভাষাকে যদি আমরা ভালোভাবে রপ্ত করতে চাই, তাহলে আমাদের বাংলা ভাষার যে ভিত্তিটা, সেই ভিত্তিটা আমাদের খুব পাকাপোক্ত হতে হবে, শক্ত হতে হবে। তাহলেই কিন্তু আমরা খুব সহজেই অন্য যে কোনো ভাষা আমরা আয়ত্ত করতে পারবো। সেজন্যই আমি এই বাক্যটা দিয়েছি, যাতে তোমরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হও, বাংলা ভাষার প্রতি তোমাদের সমীহ থাকে এবং বাংলা ভাষাকে তোমরা সবখানে ব্যবহার করার চেষ্টা করো। দেখো, মান শব্দটির পূর্বে অভি উপসর্গটি যুক্ত করে আরো একটি নতুন শব্দ পেলাম, অভিমান। এখন এই অভিমান শব্দটি দিয়ে বাক্য রচনা করি, চলো। মা বাবার উপর কখনো অভিমান করতে নেই, যেটা আমরা করে থাকি, কারণ বাবা মাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। আমরা জানি যে যাকে ভালোবাসা যায় তার সাথেই অভিমান করা যায়। হ্যাঁ, তারপরেও আমরা জানি যে বাবা মার সাথে অভিমান করি, তারপরেও আমরা কখনো এটা করব না, কারণ বাবা মার প্রতি অভিমান করলে বাবা মা অনেক কষ্ট পেয়ে থাকেন। দেখো, হার, হারের আগে উপসর্গটি যুক্ত করে আমরা আরো একটি নতুন শব্দ পেলাম, উপহার। উপহার শব্দটি দিয়ে বাক্য রচনা করি, প্রিয়জনকে বই উপহার দিন। এই যে বই, বই পড়া কত যে গুরুত্বপূর্ণ। বই আমাদের প্রতিটা মানুষকে সমৃদ্ধ করে তোলে, প্রতিটা মানুষকেই সমাজে মূল্যবান হিসাবে তৈরি করে থাকে। সেজন্য আমরা নিজেও বই পড়বো এবং আমাদের যারা প্রিয়জনকে আমরা সবসময় বই উপহার দিব। দেখো, দিন শব্দটির পূর্বে
প্রতি উপসর্গটি যুক্ত করে আমি আরো একটি চমৎকার শব্দ পেলাম, প্রতিদিন। প্রতিদিন এই শব্দটি দিয়ে বাক্য রচনা করলাম, প্রতিদিন বই পড়বে। আবারও আমি বই পড়ার কথা বলছি। তোমরা জানো বই আমাদের সবথেকে ভালো বন্ধু। বই পড়লে যে ছেলে অথবা মেয়ে বই বেশি পড়ে তার কিন্তু শত্রু কম থাকে এবং সে এত বেশি সমৃদ্ধ হয়ে থাকে, এত বেশি জ্ঞানের ভান্ডার তার থাকে, তার ভিতরে নীতি নৈতিকতা বিবেকবোধ অনেক বেশি জাগ্রত হয়ে থাকে এবং সে সুনাগরিক হিসাবে নিজেকে বিশ্বের সম্মুখে দাঁড় করাতে পারে। সেজন্য আমরা অনেক বেশি বই পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আগে যে আলোচনা করেছিলাম সেই আলোচনা সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। যে আমরা আলোচনা করেছিলাম উপসর্গের শ্রেণী বিভাগ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, এগুলো আমরা আলোচনা করেছিলাম, উপসর্গগুলো আমরা দেখেছিলাম, কিন্তু এই উপসর্গগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। চলো আমরা দেখি এই সংস্কৃত উপসর্গ যোগে কিভাবে শব্দ গঠন করা যায় এবং এই সংস্কৃত উপসর্গগুলো কি কি অর্থে ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে। ধরো উপসর্গগুলো আমি এখানে দিয়েছি প্র, গম, বি। এই উপসর্গগুলো কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ধরো প্র, খ্যাতি অর্থে এই প্র উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠন করলো প্রশংসা বা প্রসিদ্ধ। হ্যাঁ, যে আমরা এই শব্দগুলোর সাথে অনেক বেশি পরিচিত। যেমন কেউ যদি একটা ভালো কাজ করে আমরা কিন্তু তার ভূয়সী প্রশংসা করি, তাই না? আবার যে জিনিসটা অনেক বেশি খ্যাতি সমৃদ্ধ সেটা প্রসিদ্ধ লাভ করে। হ্যাঁ, আবার দেখো আধিক্য অর্থে এই প্র উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ তৈরি করলো প্রখর এবং প্রচার। তারপরে দেখো সমক্ষ রূপে গম উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করলো সমাদর, সংবাদ। সম্মুখ অর্থে এই গম উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ তৈরি করলো সমাগম, সম্মুখ। বিপরীত ভাব অর্থে বি উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করলো বিরাগ, বিকর্ষণ। গতি অর্থে এই বি উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ তৈরি করলো বিচরণ বা বিক্ষেপ। এভাবে অপ উপসর্গ বিপরীত অর্থে অপ উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করতে পারে অপমান, অপকার। আবার এই অপকর্ষ অর্থে অপ উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করতে পারে অপপ্রচার, অপচয়। আবার দেখো সম, সম্যক অর্থে এই সম উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করতে পারে সমৃদ্ধ, সমৃদ্ধ বা সংগঠন। আবার এই মিলন অর্থে সম উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে সম্মেলন বা সংযোজন। এভাবে হীনতা অর্থে অব উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ তৈরি করতে পারে অবজ্ঞা, অবমাননা, অবহেলা। তারপরে সমক্ষ ভাবে অর্থে এই অব উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ তৈরি করতে পারে অবরোধ, অবগত, অবদমন। এভাবে করে নেই অর্থে নির উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন এবং চমৎকার অর্থ তৈরি করতে পারে নিরপরাধ, নিরন্ন, নিরাশ্রয়। তারপরে দেখো নিশ্চয় অর্থে এই নির উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো অনেক নতুন নতুন শব্দ তৈরি করতে পারে নিঃসন্দেহ, নিঃসংশয়, নির্দেশ। এভাবে করে
আধিপত্য অর্থে অধি উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ তৈরি করতে পারে অধিকার, অধিনায়ক। অতিরিক্ত অর্থে এই অধি উপসর্গটি ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ তৈরি করতে পারে অধিকর্ম, অধিবর্ষ। এবারে চলো আমরা খাঁটি বাংলা উপসর্গ যোগে আমরা নতুন শব্দ তৈরি করতে শিখি। উপসর্গগুলো দেখো এখানে আমি আলোচনা করেছি। খাঁটি বাংলা উপসর্গ নিয়েছি অ, অঘা, অনা, পাতি, রাম। যে অর্থে ব্যবহৃত হচ্ছে এবং নতুন শব্দ এখানে আমি দিয়েছি যে এই অভাব অর্থে অ উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করলো অমিল, অদেখা। আবার নিন্দা অর্থে অ উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করলো অকাজ, অপয়া। বোকা অর্থে অঘা উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ তৈরি করলো অঘারাম। সরি, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, অহারাম লেখা হয়েছে, কারণ এরকম ভুল হয়ে যায়, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিন্তু আমি মুখে বলছি অঘারাম। অভাব অর্থে অনা উপসর্গটি দেখো ব্যবহৃত হয়ে আরো নতুন শব্দ সৃষ্টি করলো অনাদর, অনাবৃষ্টি। অনাদর কিসে হয় আমরা জানি, যে আমরা যখন আদরের অভাব বোধ করি, হ্যাঁ, তখনই আমরা বলি যে আমার খুব অনাদর হচ্ছে। আর অনাবৃষ্টির কথা তো আমি তোমাদের বলেছিলাম, যেখানে বৃষ্টি খুব কম হয় সেখানে বলা হয় অনাবৃষ্টি। দেখো ক্ষুদ্র অর্থে পাতি উপসর্গটি ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠন করলো পাতিলেবু। পাতিলেবু কোনটাকে আমরা বলি তোমরা নিশ্চয়ই জানো, যে লেবুটা সব থেকে ছোট, অর্থাৎ ওই লেবুটাকে কাগজি লেবুও বলা হয়, যে এক এক অঞ্চলে এক এক রকম বলে। হ্যাঁ, যে লেবুটা সবচেয়ে ছোট সেটাকে আমরা পাতিলেবু বলি। পাতিহাঁস, ইতিহাসে পাতিহাঁস, ভূগোলে গোল, অঙ্কেতে মাথা নাই হয়েছি পাগল। আমরা ছোটবেলায় অনেক কিছুই বলতাম, তাই না? তো পাতি মানে কিন্তু এখানে ছোট অর্থে, অর্থাৎ হাঁস, আমরা জানি যে হাঁসের অনেক প্রজাতি আছে, যে হাঁসটা সব থেকে ছোট সেই হাঁসটাকে আমরা পাতিহাঁস বলে থাকি, এবং গ্রাম অঞ্চলে এই পাতিহাঁসের অনেক আমরা দেখা পেয়ে থাকি। তারপরে দেখো বড় অর্থে রাম উপসর্গটি ব্যবহৃত হয়ে দেখো নতুন শব্দ গঠন করলো রাম ছাগল, অর্থাৎ যে ছাগলটা সব থেকে বেশি বড় তাকে আমরা বলি রাম ছাগল। এবং রাম দা, অর্থাৎ যে দাটা সবচেয়ে বেশি বড় সেটাকে আমরা বলে থাকি রামদা। আবার দেখো অভাব অর্থে, অভাব বা না অর্থে আ উপসর্গটি ব্যবহার করে আমরা আরো নতুন শব্দ পেলাম আলুনি, অর্থাৎ নুনের অভাব। তারপরে হচ্ছে আছাটা, অর্থাৎ ছাটা নয়, আছাকা মানে ছাকা হয়নি এরকম। তারপরে দেখো এভাবে করে আমরা বাংলা উপসর্গ দিয়ে আরো অনেক বেশি শব্দ গঠন করতে পারবো। এরপরে আমরা আসো দেখো আরবি উপসর্গ এবং এই উপসর্গ দিয়ে শব্দ গঠন করি। আম, আম দিয়ে আম দরবার, আম মোক্তার। খাস দিয়ে খাস কামরা, খাস দরবার। লা দিয়ে লাওয়ারিশ, লাপাত্তা। গড় দিয়ে গড়রাজি, গড়মিল। তারপর দেখো ফার্সি উপসর্গ এবং এই উপসর্গ দিয়ে শব্দ গঠন করেছি। কার দিয়ে কারখানা, কারসাজি। দর দিয়ে দরদালান, দরপত্তনি। নিম দিয়ে নিমরাজি, নিমখুন। না দিয়ে নারাজ, নাখোশ। ফি দিয়ে ফি বছর, ফি মাস। বর দিয়ে বরখাস্ত, বরবাদ। বে দিয়ে বেহায়া, বেয়াক্কিল। বদ দিয়ে বজ্জাত, বদমেজাজ। ব দিয়ে বনাম, বকলম। কম দিয়ে কমজোর, কমবখত। দেখো ইংরেজি উপসর্গ এবং এই উপসর্গ যোগে শব্দ গঠন করেছি ফুল। এই ফুল উপসর্গ শব্দটি হচ্ছে ইংরেজি উপসর্গ। ফুল দিয়ে ফুল হাতা, ফুল শার্ট। হাফ দিয়ে হাফ হাতা, হাফ টিকিট। হেড দিয়ে হেডমাস্টার, হেড অফিস। সাব দিয়ে সাব অফিস, সাব জজ ইত্যাদি। দেখো এই উপসর্গগুলো বিদেশি উপসর্গ মনেই হয় না, কারণ আমরা এত বেশি আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা
এই শব্দগুলো এত বেশি ব্যবহার করি, কখনোই আমরা মনে করি না যে শব্দগুলো বিদেশি ভাষা থেকে আমাদের এখানে এসেছে। দেখো তারপর হিন্দি উপসর্গ এবং এই উপসর্গ দিয়ে শব্দ গঠন। হিন্দি উপসর্গটি হচ্ছে হর, শব্দ গঠন হচ্ছে হর রোজ, হর হামেশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যে উপসর্গ সম্পর্কে খুব সহজে বিস্তারিত আলোচনা করলাম। আমি আশা এবং প্রত্যাশা করি যে তোমরা উপসর্গটাকে খুব ভালোভাবে বুঝেছো। যে আজই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি এই উপসর্গ এই ভিডিওটি আমি আপলোড দিয়ে দিব ইউটিউবে, তোমরা ওখান থেকে দেখে নিও। আর যারা তোমরা ক্লাসে অ্যাটেন্ড করোনি, তোমরা জানো যে আমার একটা চ্যানেল আছে শান্তা খানম, সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করলে তোমরা ক্লাসটি পেতে পারো এবং পরবর্তীতে কোনো ক্লাস নিলে তোমরা সেটার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে উপসর্গ সম্পর্কে তোমরা বিস্তারিত সকল আলোচনা ভালোভাবে বুঝেছো। উপসর্গ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চ্যাট বক্সে পাঠাতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চ্যাট বক্সে পাঠাও, আমি উত্তরগুলো দিয়ে দেই। নিলয়, তামিম, উপসর্গ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমি আবারও বলছি যে তোমরা চ্যাট বক্সে প্রশ্নগুলো পাঠাতে পারো, আমি তার উত্তর এখনই দিয়ে দিচ্ছি। আমি বুঝতে পারছি তোমাদের উপসর্গ সম্পর্কে কারো মনে কোনো প্রশ্ন নেই, তোমরা খুব ভালোভাবেই উপসর্গ বুঝতে পেরেছো, অর্থাৎ আমার পড়ানো সার্থক হয়েছে। দেখতে পাচ্ছি কেউ কোনো প্রশ্ন করছো না। জি ম্যাম, কোনো প্রশ্ন নেই। ভালোভাবে বুঝেছো ম্যাম? হ্যাঁ, থ্যাংক ইউ। আর তোমাদের উপস্থিতি এত কম কেন বাবা? ম্যাম, ঈদের পরে তো অনেকজন ঘুরছে। হ্যাঁ, বন্ধুদের বলো যে আমরা তো কষ্ট করেই তোমাদের জন্য অপেক্ষা করি, তাই না? আর তোমাদের দেখলে তো ভালো লাগে, তোমাদের সাথে কথা বললে ভালো লাগে, তোমাদের সাথে ক্লাস নিতে ভালো লাগে। আমরা এই মুহূর্তে দেখো কতদিন তোমাদের দেখি না, হ্যাঁ, তোমাদের প্রিয় মুখগুলো কত, ক্লাস করলে তো অন্তত পক্ষে ভালো লাগে বাবা। বন্ধুদের বলবে ক্লাসে অ্যাটেন্ড করতে বলবে। আচ্ছা ম্যাম। আর এগুলো হচ্ছে যে, আর বাসায় বসে পড়ছো তো? জি ম্যাম, পড়াশোনা। বাসায় বসে পড়ছো তোমরা? নিলয়, তামিম, তোমরা সবাই পড়ছো? হামিদুর? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। হ্যাঁ, পড়াশোনা করবে। কারণ দেখো এই এই মুহূর্তগুলো কেটে গেলে, অর্থাৎ করোনা এই সময়টা চলে গেলে যখন কলেজ খুলবে তোমাদের ১ সপ্তাহ মতো ক্লাস হয়ে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। আর এজন্যই কিন্তু আমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের মঙ্গলের কথা চিন্তা করে, আমাদের কলেজ তোমাদের ভালোর কথা চিন্তা করেই এই অনলাইন ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছে, তাই না? তোমরা এই ক্লাসগুলো করবে এবং এগুলো পড়বে, লিখে লিখে পড়বে, পরীক্ষার জন্য তোমরা তৈরি হবে। তাহলে আজকের মতো শেষ করি, হ্যাঁ? জি ম্যাম। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন নাই, আমি উপসর্গ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করলাম। তাহলে ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ বাবা, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।